আমার বর প্রত্যেক দিন রাত হলেই আমাকে নিজের ভাইয়ের ঘরে রেখে দিয়ে আসতো ওই কাজ করার জন্য। আমার জীবনের এই সত্যি ঘটনাটি শুনে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে, আপনারও চমকে উঠবেন। এটা শুনে যে আমার বর কী কারণে প্রত্যেক দিন রাতে আমাকে তার ভাইয়ের সঙ্গে কাজ করতে বলতো। তারপর আমার বর যখন তার ভাইয়ের ঘরে রেখে চলে যেত, তারপরে আমার দেওর আমাকে দেখে তো রাক্ষসের মতো নিজের লালসা পূরণ করত। তারপর আমার বিভিন্ন অংশগুলোতে কামড় দিত এবং দাগ করে দিত আর বলতো এটাই আমার ভালোবাসার চিহ্ন। সে যখন নিজের লালসা পূরণ করার পরে বলতো এবার তুমি নিজের বরের কাছে চলে যাও। তারপর আমি যখন 2-3 ঘন্টা পরে দেওরের ঘর থেকে নিজের বরের কাছে ফিরে আসতাম, তখন আমার বর আমার ওই অংশে মলম লাগিয়ে দিত, যেখানে আমার দেওর কামড় দিয়ে দাগ করে দিত। সে প্রত্যেক দিন রাতে আমাকে এমনভাবে দিত যে আমার পুরো শরীরে ব্যথা করে দিত। আসলে কলেজ লাইফে রাহুল নামের একটি ছেলেকে ভালোবাসতাম এবং আমার আর রাহুলের খুব ভালো বন্ধুত্ব ছিল। শুধু তাই নয়, কলেজ লাইফে আমার রাহুল ও রাজেশের খুব ভালো বন্ধুত্ব ছিল। এমনকি রাজেশও আমাকে ভালোবাসত এবং এই কথাটা আমি রাহুল খুব ভালোভাবেই জানতাম। কিন্তু আমি তো রাহুলকেই পছন্দ করতাম। এমনকি আমাদের পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে রাহুল সরকারি চাকরি পেয়েছিল। তাই রাহুলের চাকরি পাওয়ার পরে আমি তাকে বিয়ে করেছিলাম। আমাদের বিয়ে হতে 3-4 বছর হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের ভালোবাসা ও বন্ড কেউ বলতো না যে আমাদের বিয়ে হতে 4 বছর হয়ে গেছে। আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসতাম। রাহুলের তো কোনো কিছুর অভাব ছিল। সে যেহেতু সরকারি চাকরি করত, তাই তার কাছে তো টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না। আমি তো রাহুলের সঙ্গে খুব সুখে ছিলাম। তারপর একদিন যখন রাজেশ দিল্লি থেকে বাড়ি ফিরে আসে, সেদিনের পর থেকে আমার জীবনের সব কিছু পাল্টে যায়। আসলে রাজেশ তো রাহুলের নিজের খুড়তুতো ভাই ছিল এবং তার যেহেতু ইঞ্জিনিয়ারিং করার খুব ইচ্ছে ছিল, তাই সে নিজের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য দিল্লি শহরে গিয়েছিল। এমনকি রাজেশ সেখানে 5 বছর ছিল, সে দিল্লিতে সেটেল হয়ে গিয়েছিল। কিন্তু আমার বর একদিন তাকে বাড়িতে ডেকেছিল এবং তাকে বাড়িতে ডাকার উদ্দেশ্য যে কী ছিল সেটা তো আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। সেদিন আমার দেওয়ার যখন বাড়ি আসে, তখন সে আমার বরের সামনেই আমাকে বলেছিল, রাধিকা, আজও আমি তোমাকে ভালোবাসি, তাই তো আমি আজও বিয়ে করিনি। এবং রাজেশ যে আমাকে ভালোবাসত এই কথাটা সে অনেকবার আমার ও রাহুলের সামনেই বলেছিল। তাই এই কথা শুনে আমাদের আশ্চর্য হওয়ার কিছু ছিল না। এই কথাটা আমাদের কাছে অনেক পুরনো হয়ে গিয়েছিল। রাজেশ কিন্তু রাহুলের নিজের ভাই নয়, সে কিন্তু রাহুলের খুড়তুতো ভাই ছিল। তারপর দেওর যখন বাড়ি ফিরে আসে, তখন আমার বর আমাকে ও দেওরকে মাঝে মধ্যে ঘুরতে পাঠিয়ে দিত এবং সে নিজে অফিসে চলে যেত। আমার বর আমাদের বলতো তোমাদের কপাল, কারণ আমার তো সরকারি চাকরি, আমি তো একদিনও কামাই করতে পারব না। এমনকি আমি বরকে বলতাম যে সে যাতে কিছুদিনের ছুটি নিয়ে নেয়, কিন্তু সে ছুটি নিত না। তাই বর বলতো তোমরা দুজনেই ঘুরে এসো, আমার দিকে দেখে লাভ নেই। কারণ আমি এই সময়ে যদি ছুটি নিয়ে নিই, তাহলে আমার যখন কোনো এমার্জেন্সি কাজ থাকবে তখন আমি আর ছুটি পাব না। তাই তোমরা নিজের মতো করে ঘুরে এসো। তাই বরের কথা মতো আমি ও দেওর ঘুরতে যেতাম আর বর নিজের কাজে ব্যস্ত থাকত। সেদিন আমি দেওরের সঙ্গে যখন বাজার করতে গেছিলাম, তখন আমাদের বাড়ি ফিরে আসবে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে এসে দেখি আমার বর অফিস থেকে এসে সোফাতে বসে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছিল। তারপর আমি ও দেওর যখন বাড়ি ফিরে আসছি, তখন তো দেওর বাড়ি ফিরে আসা মাত্রই আমাকেও বরকে বলেছিল, ভাই, আমি তো ঘুরে ঘুরে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তাই আমি এখন উপরের ঘরে যাচ্ছি ফ্রেশ হতে। তারপরে দেওর যখন উপরের ঘরে চলে গিয়েছিল, তখন আমার বর আমাকে বলল, রাধিকা, তোমাদের বাজার হয়েছে। আমি তখন বরকে হেসে বললাম, হ্যাঁ, আজ আমরা তো অনেক বাজার করেছি। বর তখন আমাকে নিজের কাছে ডেকে বলল, রাধিকা, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমি তখন বরের পাশে ভালোবেসে বসে তার হাত ধরে বললাম, বলো, কি কথা আছে? তারপর বর আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ বর আমার কাছে যা আবদার করেছিল সেটা একটা বিবাহিত স্ত্রীর পক্ষে মেনে নেওয়া খুবই অসম্ভব ব্যাপার। আসলে সেদিন বর আমাকে বলেছিল, রাধিকা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমার খাতিরে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমাকে আমার ভাইয়ের সঙ্গে রাত কাটাতে হবে। বরের কথা শুনে তো রাগে তার হাত থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এটা কি ধরনের কথা বলছো? আমি তোমার স্ত্রী, তাই আমি তোমার ভাইয়ের সঙ্গে কেন রাত কাটাবো? বর তখন আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমার একটা উপকার করে দাও, দয়া করে তুমি আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করো, এতে আমাদের দুজনের লাভ আছে।
আর তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তুমি আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। এমনকি বর জোর জবরদস্তি ভালোবাসা দিব্যি দিয়ে তার ভাইয়ের সঙ্গে আমাকে রাত কাটাতে বলেছিল। এবং বলেছিল আমি যদি তার ভাইয়ের সঙ্গে রাত কাটাই তাহলে আমাদের বাচ্চাটাও নাকি রাজেশের মতোই খুব সুন্দর দেখতে হবে। আসলে রাহুলের অনেক গুণ ছিল, কিন্তু রাহুলের চাইতে রাজেশ দেখতে খুব সুন্দর ছিল এবং রাহুলের চাইতে রাজেশের শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল। আমি তখন আমার বরকে বলেছিলাম, তুমি কি ভাবছো এইভাবে কেঁদে কেটে আমাকে তোমার ভাইয়ের কাছে ঘুমোতে বলবে? কিন্তু আমি যদি তোমার কান্নাকাটি দেখে এ ব্যাপারে রাজিও হয়ে যায়, তাহলে তোমার ভাই কি রাজি হবে? সে কি রাজি হবে আমার সঙ্গে ঘুমোতে? সে যদি আমার সঙ্গে ঘুমোতে রাজি না হয় তখন তুমি কি করবে? বর তখন আমাকে বলেছিল, রাজেশ অবশ্যই রাজি হবে, কারণ সে তো তোমাকে আগে থেকেই ভালোবাসত এবং সে আজও তোমাকে পছন্দ করে। তাই দেখবে ও আমার কথা শুনে অবশ্যই রাজি হবে এবং সে যদি রাজি না হয় তাহলে আমি তার কাছে ভিক্ষা চাইব, যাতে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারপর সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমার বর তার ভাইয়ের কাছে গিয়েছিল এবং তাকে হাত জোট করে বলেছিল যে সে যাতে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে। প্রথমে তো আমার দেওর নাকি রাজি হয়নি, কিন্তু পরে আমার বর যখন তার হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল তখন আমার দেওর নাকি রাজি হয়েছিল। এবং সেদিন বিকেল বেলা যখন আমার বর বাড়ি ফিরে আসে তারপরে রাতের খাওয়া দাওয়ার পরে আমার বর নিজের হাতে আমাকে তৈরি করেছিল এবং বলেছিল আমি যাতে তার কথামতো আজ রাত থেকেই রাজেশের সঙ্গে সম্পর্ক শুরু করে দিই। তারপর সেদিন আমার বর আমার হাত ধরে রাজেশের ঘরের সামনে দাঁড়িয়ে বলেছিল, তুমি ভালোভাবে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। আমি তখন আমার বরকে জড়িয়ে ধরে বলেছিলাম, দয়া করে আমাকে এই পাপ কাজটা করতে বলো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার ভাইকে নয়। আর একবার ভেবে দেখে নাও, তুমি যেটা আমাকে করতে বলছো সেটা কিন্তু ঠিক নয়। বর তখন আমাকে বলেছিল আমি সবকিছু ভাবনা চিন্তা করে নিয়েছি এবং আমি আমার সিদ্ধান্ত থেকে পেছনে সরতে পারব না। এই বলে আমার বর দেওরের ঘরের দরজা খুলে আমাকে ভেতর দিকে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজাটাকে লক করে দিয়েছিল। দেবরের ঘরের ভেতরে যাওয়া মাত্রই সে তো মুচকি হেসে প্রথমে কাছে এসে আমাকে জড়িয়ে ধরে নেয়, তারপর আমাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। আমি তখন দেওয়ারকে বলেছিলাম, তুমি কি আমার সঙ্গে স্বেচ্ছায় সম্পর্ক তৈরি করতে চাও, নাকি তুমি আমার বরের কথা শুনে বাধ্য হয়ে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাও? ওই সময় দেওর আমাকে জড়িয়ে ধরে বলেছিল, দেখো রাধিকা, আমি যেহেতু তোমাকে আগে থেকেই ভালোবাসি, তাই তোমাকে আমি আগেও কাছে পেতে চাইতাম এবং এখনও তোমাকে কাছে পেতে চাই। তাই আমার এখনও কোনো আপত্তি নেই তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। এই কথাটা বলে সে আমার নাইট ড্রেস এর ভিত্তিটা জোরে টেনে দিয়ে জোর জবরদস্তি আমার জামাটা খুলে ফেলে দেয়। প্রথমে তো আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে তো আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর দেওর আমার বুকে মুখ দিয়ে মজা নিতে থাকে। তারপর সে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমার উপরে চেপে মজা নিতে থাকে। আমিও তখন বরের কথা মনে করে চুপচাপ সবকিছু সহ্য করি। তারপর 2-3 ঘন্টা ধরে নিজের মনের স্বাদ মিটিয়ে আমাকে বরের কাছে চলে যেতে বলে। দেওরের সঙ্গে সবকিছু হয়ে যাওয়ার পরে আমি যখন বরের কাছে ফিরে আসি, তখন আমার বর আমার গলায় ও বুকে কামড়ের দাগ দেখে নিজের হাতে আমার শরীরে মলম লাগিয়ে দিয়েছিল এবং সেদিন রাতে বর আমার কাছে হাত জোট করে ক্ষমা চায়, বলে, রাধিকা, আমি নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য তোমাকে অন্যের হাতে সঁপে দিয়েছি, কিন্তু আমাদের দুজনের যখন স্বপ্নটা পূরণ হবে তখন দেখবে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বরের কথা শুনে আমি আর তাকে কিছু না বলে চুপচাপ মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছিলাম এবং সে বুঝতে পেরেছিল যে আমি তার উপরে অনেক রাগ করেছিলাম। এমনকি এইভাবে প্রত্যেক দিন রাতে আমার বর নিজে থেকে আমাকে দেওরের ঘরে রেখে দিয়ে আসত। ওদিকে আমার দেওর তো আমাকে নিজের কাছে পেয়ে মনের আনন্দে নিজের চাহিদা পূরণ করত। এইভাবে 2-3 মাস কেটে যাওয়ার পরে জানতে পারি যে আমি নাকি গর্ভবতী হয়ে গেছি এবং আমরা 3 জনে এটা খুব ভালোভাবেই জানতাম যে এই বাচ্চাটা আমার দেওরের ছিল। ওদিকে আমার বর যখন জানতে পারে যে আমি গর্ভবতী হয়েছি তখন সে খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমি তো এই দিনেরই অনেক বছর থেকে অপেক্ষা করছিলাম যে তুমি কবে আমার বাচ্চার মা হতে পারবে। কিন্তু সেদিন আমার জীবনে কিন্তু সবকিছু পাল্টে যায়। আমি গর্ভবতী আছি। এটা শুনে তো আমার দেওর ও আমার খুব খেয়াল রাখত এবং আমার এতটাই খেয়াল রাখতে শুরু করেছিল যতটা আমার বর আমার খেয়াল রাখত। কারণ সত্যি কথা বলতে এই বাচ্চাটা তো আমার বরের ছিল না, সেটা তো আমার দেওরের ছিল। সেই জন্যই হয়তো তার আমার প্রতি অনেক বেশি টান আসে।
ধীরে ধীরে আমার বর যখন বুঝতে পারে যে ওর তো খুব বেশি আমার উপরে গুরুত্ব দিতে শুরু করেছে, তখন আমার বর সুযোগ বুঝে দেওরকে বলেছিল, রাজেশ, তোর তো এখানে আসতে অনেক দিন হয়ে গেছে, তাই আমি আজকে তো দিল্লির টিকিটটা করে দেব। তুই 2 থেকে 3 দিনের মধ্যে এখান থেকে দিল্লি চলে যাবি, কারণ তোরও তো কাজের অনেক ক্ষতি হচ্ছে। তখন রাজেশ বলেছিল, দাদা, আমি এখন দিল্লি যাব না। রাধিকা যখন বাচ্চাটা হয়ে যাবে তারপরে আমি এখান থেকে চলে যাব। বরং আমি তখন বুঝতে পেরেছিলাম যে দেওরের এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছে নেই। সেদিনের পর থেকে আমার বর রাজেশকে সহ্য করতে পারত না, এবং সে রাজেশের উপরে নজর রাখতে শুরু করেছিল। কিছুদিন এইভাবে কাটার পরে একদিন আমার বর আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি তাই সরে গেছিল। আসলে আমার দেওর তো আমাকে ও আমার বরকে মিথ্যে কথা বলেছিল, কারণ সে তো অনেকদিন আগেই নাকি দিল্লির একটা মেয়েকে বিয়ে করে নিয়েছিল, এবং সেই জন্যই রাজেশ দিল্লিতে শিফট হয়েছিল। সেদিন রাজেশ যখন নিজের ঘরের ভিতরে তার বউয়ের সঙ্গে কথা বলছিল, তখন আমার বর তার দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছিল। ওই সময় রাজেশ তার বুকে বলেছিল, প্রিয়া, তুমি চিন্তা করো না, বাচ্চা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, এবং যেদিনই বাচ্চাটা হবে সেদিনই আমি বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চুপচাপ পালিয়ে যাব, এবং এরা কেউ জানতেও পারবে না। আসলে এবার আপনারা জানতে পারবেন যে কি কারণে আমার বর আমাকে দেওরের কাছে ঘুমোতে বলতো এবং কেন দেওরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে বলেছিল, কারণ এতেও আমার বরের কিন্তু অনেক বড় স্বার্থ ছিল। আসলে একটা বাচ্চার জন্য আমাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমাদের বিয়ে হতে 4 বছর হয়ে গিয়েছিল, তাও আমি কিন্তু মা হতে পারিনি, এবং এটার কারণ হচ্ছে আমার বর নপুংসক ছিল। আমাদের বিয়ে হতে 4 বছর হয়ে যাওয়ার পরেও যখন আমাদের বাচ্চা হয়নি, তখন আমার বরকে কিন্তু সবাই ঠাট্টা করত। এমনকি মাঝে মধ্যে আমার বরের বন্ধুরা তাকে অপমান করত এবং বলতো এত বেশি চাপে পড়ে গেছিল যে সে আমার হাতে পায়ে ধরে বলেছিল, রাধিকা, তুমি আমাকে বাঁচিয়ে নাও, না হলে আমার কিন্তু বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। সবাই যেভাবে আমার ঠাট্টা করে তাতে আমার খুব লজ্জা লাগে এবং নিজেকে ছোট মনে হয়। 2 দিন পরে তো সবাই জানতে পেরে যাবে যে আমি নপুংসক আছি, আর ওই জন্যই তুমি মা হতে পারছ না। তারপর আমার দেওর যখন বাড়িতে এসেছিল তখন আমার বরের মাথায় একটা বুদ্ধি খেলেছিল এবং সে বলেছিল, রাজেশ যেহেতু আমাকে পছন্দ করে, তাই আমি যদি রাজেশের সঙ্গে সম্পর্ক করি তাহলে আমাদের বাচ্চাটা ভালো হবে, এবং আমি যখন গর্ভবতী হয়ে যাব তখন আমার বর রাজেশকে এখান থেকে চলে যেতে বলবে। আমার বর রাজেশকে সবকিছু সত্যি কথা বলেছিল যে সে যেহেতু নপুংসক তাই আমার বর চায় রাজেশ যাতে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং আমি যাতে তার বাচ্চার মা হতে পারি। কিন্তু সেদিন আমার বর যখন রাজেশের কথা শুনে নিয়েছিল তখন আমার বর লুকিয়ে রাজেশের মোবাইল থেকে প্রিয়া নামের ওই মেয়েটার ফোন নম্বর নিয়ে তাকে চুপচাপ ফোন করেছিল এবং তাকে দিল্লি থেকে আমাদের বাড়িতে ডেকেছিল, এবং রাজেশের বউ আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রাজেশের বউ যখন আমাদের বাড়িতে এসেছিল তখন রাজেশ কিন্তু জানত না যে আমার বর তার বুকে আমাদের বাড়িতে ডেকেছে। তারপর হঠাৎ করে রাজেশ যখন তার বুকে আমাদের বাড়িতে দেখে তখন সে অনেক বেশি চমকে গেছিল। তখন আমার বর রাজেশকে বলেছিল, তুই আমাদের থেকে এত বড় কথা লুকিয়ে আছিস যে তুই তো অনেক আগেই বিয়ে করে ফেলেছিস। তখন রাজেশের বউ রাজেশকে বলেছিল, তুমি দাদা ও বৌদিকে এই কথাটা বলনি কেন? বলেনি যে তুমি অনেকদিন আগে আমার সঙ্গে বিয়ে করেছ? কেন তুমি এই কথাটা লুকিয়েছ? রাজেশ কিন্তু কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে সে তার বউকে বলল, তুমি কিছু না বলে কেন এখানে এসেছ? এখানে আসার আগে তোমাকে আমাকে বলা উচিত ছিল। রাজেশের বউ তখন রেগে গিয়ে রাজেশকে বলেছিল, তুমি এখন এখান থেকে চলো, 2 দিনের মধ্যে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ব। দেওর তখন তার বউয়ের উপরে চিৎকার করে বলেছিল, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি এখান থেকে চলে যাও। তারপর ওই কথাটা বলে দেওর আমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে আমার হাত ধরে বলে, রাধিকা, আমি তোমাকে কিন্তু আজও অনেক ভালোবাসি। আমি তোমাকে আজকেই এখান থেকে নিয়ে নেপালে চলে যাব এবং আমরা সেখানে গিয়ে শিফট হয়ে যাব। আমি তখন দেওরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম, এসব কি উল্টোপাল্টা কথা বলছো? আমি কেন তোমার সঙ্গে যাব? আর তোমার সঙ্গে যাওয়ার আমার কোনো দরকার নেই। আমি আমার বরের সঙ্গে থাকতে চাই এবং আমি আমার বরকে অনেক ভালোবাসি। দেওর তখন অনেক বেশি রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে তোমরা স্বামী স্ত্রী মিলে কি আমাকে দিয়ে বাচ্চার জন্ম দেওয়ার জন্য এখানে ডেকেছিলে? আমার বর তখন চিৎকার করে রাজেশকে বলেছিল, কেন আমরা তো তোকে কোনো কিছুতে জোর করিনি?
তোর সঙ্গে তো আগেই চুক্তি হয়েছিল যে রাধিকার পেটে বাচ্চা আসার পরে তুই এখান থেকে দিল্লি ফিরে চলে যাবি। কিন্তু তুই তো এখন নিজের মতো পালাচ্ছিস। ওদিকে রাজেশের বউ রাজেশের সব কথা শোনার পরে তার গালে 2-3টে থাপ্পড় মেরে বলেছিল, তুমি তো আমাকে বলেছিলে তুমি নাকি বৌদির সঙ্গে সম্পর্ক করেছে শুধুমাত্র আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে। তুমি তো এই কাজটা করেছে শুধুমাত্র আমার জন্য। এবং তুমি তো বলেছিলে বৌদির বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে আমার হাতে তুলে দিবে, কারণ আমি যেহেতু কোনো দিন মা হতে পারব না। আমার দেওর তখন তার বুকে বলেছিল, আমি তোর ব্যাপারে কোনো কিছুই ভাবিনি, কারণ তোর সঙ্গে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয়েছে। তার উপর তুই একটা বন্ধা মেয়ে। আমি তোকে কোনোদিন ভালোবাসিনি, আমি তো আজও রাধিকাকে ভালোবাসি এবং সে আজও আমার মনের মধ্যে আছে এবং তার সঙ্গে আমি চিরকাল কাটাতে চাই। তারপর দেওর আমার বর ও তার বউয়ের সামনেই আমার হাত ধরে বলেছিল, রাধিকা, এটা তো আমরা সবাই জানি যে এখন তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটা তো আমাদের দুজনের বাচ্চা। তাই চলো আজকে আমরা এখান থেকে চলে যাব এবং আমরা 3 জন মিলে সুখে সংসার করব। তোমার বর তো নপুংসক, তুমি এখানে কোনো সুখ পাবে না, তাই তুমি আমার সঙ্গে চলো। এই বলে সে আমার হাত ধরে টানাটানি শুরু করে দেয়। ওই সময় আমি তার গালে একটা অনেক জোরে থাপ্পড় মেরে বলেছিলাম, তোর সাহস কি করে হলো আমার সঙ্গে এভাবে জোর জবরদস্তি করার। তারপর আমার বর দেওরের কলার ধরে বলেছিল, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হয়ে যাব। তখন আমার দেওর উল্টে বরের কলার ধরে বলেছিল, লজ্জা তো তোর হওয়া উচিত, কারণ তুই একটা নপুংসক, তাই তোর এত জোর কিসের? আর এই বাচ্চাটা তো আমার, এই বাচ্চাতে শুধুমাত্র আমার অধিকার আছে। এমনকি একদিকে আমার বর তো একদিকে আমার দেওর আমাকে ধরে টানাটানি শুরু করেছিল এবং আমাদের মধ্যে ঝামেলা এতটাই বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল যে তারা দুজনে একে অপরকে মারতে শুরু করেছিল। তাদের দুজনকে থামাতে গিয়ে আমি মুখ থুবড়ে নিচে মেঝেতে পড়ে গেছিলাম। আমাদের 3 জনের মধ্যে যখন ঝামেলা হয় তখন রাজেশের বউ তাড়াতাড়ি সুযোগ বুঝে লুকিয়ে পুলিশকে ফোন করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে পুলিশকে ফোন না করলে ঝামেলাটা এত বেশি বেড়ে যাবে যে কেউ হয়তো নিজের জীবন থেকে বিদায় নিবে। ওই কথাটা মাথায় রেখে সে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে বাড়িতে ডেকেছিল। ওদিকে আমি যখন তাদের ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেছিলাম তখন আমার পেটে এতটাই আঘাত লেগেছিল যে আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। এমনকি আমার পড়ে যাওয়ার পরেও তারা দুজন একে অপরের লড়াই বন্ধ করেনি। তারপর কিছুক্ষণ পরে পুলিশ যখন আমাদের বাড়িতে এসেছিল তখন আমার দেওরকে বাধ্য হয়ে আমাদের বাড়ি থেকে যেতে হয়েছিল এবং সেদিনের পর থেকে আমরা দেওরের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি। এবং সেদিন যেহেতু আমার পেটে অনেক জোরে আঘাত লেগেছিল তাই আমার বর আমাকে হাসপাতালে ভর্তি করেছিল এবং হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই জানতে পারি যে আমাদের বাচ্চাটা নাকি নষ্ট হয়ে গেছে এতে। কিন্তু আমার কোনো আফসোস ছিল না, কারণ ওই বাচ্চাটা তো আমার বরের ছিলই না। শুধুমাত্র বরের খাতিরে আমি দেওরের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম। ওদিকে আমার দেওরের বউ নাকি বন্ধা ছিল এবং আমার দেওর তার বুকে মিথ্যে কথা বলেছিল যে সে আমার সঙ্গে সম্পর্ক করবে এবং আমার সঙ্গে সম্পর্ক করার পরে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা নাকি সে তার বউয়ের হাতে তুলে দেবে। কিন্তু দেওরের মনে তো অন্য কিছুই ছিল, সে তো তার বউকে মিথ্যে কথা বলেছিল, সে তার বুকে ঠুকিয়েছিল। আসলে কলেজ লাইফ থেকে সে একটাই জেদ লাগে নাকি বসেছিল সে নাকি আমাকে নিজের করবে এবং সে আমার সঙ্গে চিরকাল কাটাবে। আসলে তার মনে আমার রাহুলের ভালোবাসা দেখে একটা হিংসে জন্মেছিল যে আমি ও রাহুল একে অপরকে কতটা ভালোবাসি, এবং এই হিংসা কিন্তু তার মনের মধ্যে চিরকালের মতো থেকে গিয়েছিল, কারণ সেও যেহেতু আমাকে ভালোবাসত এবং আমি যেহেতু রাহুলকে ভালোবাসতাম। তাই আমাদের বিয়ের কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম যে আমার বর নাকি নপুংসক। বরের ব্যাপারে এত বড় সত্যি কথা জানার পরেও আমি বরকে বলেছিলাম যে আমার বাচ্চার কোনো দরকার নেই, আমি কিন্তু এইভাবে চিরকাল তোমার সঙ্গে তোমার ভালোবাসা পেয়ে কাটিয়ে দিতে পারব। কিন্তু আমার বর তো সমাজের লোকের কটু কথা শুনে আমাকে খারাপ পথে ঠেলে দিয়েছিল। সেদিনের পর থেকে আমার বরকে বলেছিলাম, তুমি নিজের মাথা থেকে আমাদের নিজের বাচ্চার খেয়ালটা বের করে দাও। তারপর আমার বর আমার কথা অনুযায়ী অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছিল এবং এখন আমরা সে বাচ্চাটাকে মানুষ করছি। আমার বর নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমাও চেয়েছিল, কিন্তু এখন আর আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে, কারণ আমার সঙ্গে যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। আসলে অনেক সময় আমরা কিন্তু সমাজের কটু কথা শুনে আবেগে পড়ে অনেক কিছু ভুল কাজ ও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই সব সময় কিন্তু আবেগে পড়ে নয়,
অনেক সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে কাজ করা উচিত। এখানে আমারও দোষ ছিল। আমিও বরের কষ্ট দেখতে না পেরে তার কথা মতো কাজ করেছিলাম। কারণ আমার মনে এটা ভয় ছিল যে বরের আমি যদি কথা না শোনে তাহলে সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় যাব। তাই এখানে আমারও কিছু হলেও দোষ ছিল। এখন আমি বরের সঙ্গে আমাদের 2 বছরের বাচ্চাটাকে নিয়ে অনেক সুখে আছি। বাচ্চাটা যখন আমাদের বাবা মা বলে ডাকে তখন আমাদের মনে অনেক শান্তি আসে। কিন্তু আমরা আজও ঘটনাটা ভুলতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করছি ঘটনাটা ভুলে যাওয়ার। সেদিনের পর থেকে আমরা দেওরের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি এবং তার কোনো খোঁজও নেননি। কিন্তু একজনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমার দেওরের স্ত্রী নাকি তাকে ডিভোর্স দিয়েছে। এই জন্যই বলে যে যেমন কর্ম করবে সে ঠিক সে রকমটাই ফল পাবে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।